আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটু ট্যাঙ্ক টপ সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দিই। আপনারা যে যেখান থেকে ট্যাঙ্ক টপ তৈরি করেন না কেন, স্যান্ডো গেঞ্জি একটা ট্যাঙ্ক টপের একটা কোয়ালিটি, আর গার্মেন্টসের ট্যাঙ্ক টপ, এই দুইটার মধ্যে গার্মেন্টসে আসলে তখন স্যান্ডো গেঞ্জি কথাটা না বলে ট্যাঙ্ক টপ বলে। তা আমরা ট্যাঙ্ক টপ নিয়ে অনেকে কাজ করেন, লক্ষ লক্ষ পিস নিয়ে। আমি আপনাদের একটু সুন্দর করে শেখাই দিই, মন দিয়ে শিখবেন। জোবায়েদ ভাই আপনাদের জন্য ভিডিও করে, আপনাদের শেখায় দেওয়ার জন্য, আপনাদের লাইফ তৈরি করার জন্য। এই জন্য বলে না যে আমার প্রোডাক্ট পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, এটা বলে না। তো খানস গ্লোবাল একটা শিক্ষার জায়গা, নিজেকে তৈরি করার জায়গা। 1400-র উপর ভিডিও আছে অনলাইনে, যদি দেখতে থাকেন মন দিয়ে। দুষ্টামি টুষ্টামি অনেক কিছু আছে, একটু বকাঝকাও মাঝে মধ্যে আছে, ওগুলোকে ফেলে দিবেন। যারা শিখতে চায় তারা ওগুলো নিয়ে কমেন্টস করে না, অথবা ওগুলো ব্রেনের মধ্যে নেয় না। হ্যাঁ, হয়তো একটা মুচকি হাসি দেয়, কখনো একটু বিরক্ত হয়, বাট দুষ্টামি করতে করতে বলেন, বকাঝকা দিয়ে বলেন, আপনাদের কিন্তু লাইফ তৈরি করে দিই। সাপোজ এই জুবায়েদ ভাই যদি 13 জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তাহলে তার আর কোনো শিক্ষা পাইতেন না। এভাবে এভাবে পেতেন না। হয়তো বা ভবিষ্যতে আরও কোনো জুবায়েদ ভাই জন্ম নিত, সে হয়তো আরও বিশাল কিছু আপনাদের করে দিত। বাট বাংলাদেশের গার্মেন্টস জগতে সচেতনতা, তারপরে ব্যবসায়ীদের ভোগান্তি, এগুলো সব কমানোর জন্য জুবায়েদ ভাই ভিডিও করে। এখন জুবায়েদ ভাই সামান্য মানুষ, অনেক সময় অনেক কিছু পেরে ওঠে না। জুবায়েদ ভাইয়ের যে দোষ নাই, তো নাই, ভুল নাই, এটা না। বাট সর্বোচ্চ যেটা পারি একদম ন্যাচারালি আপনাদের শেখাই দিই, তো মন দিয়ে একটু শিখেন, ঠিক আছে? দেখেন, গার্মেন্টসে যতগুলো ট্যাঙ্ক টপ যেতে পারে অথবা হতে পারে, তার মধ্যে আমি 3টে আইটেম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে দিচ্ছি। দেখেন, প্রথমে আপনারা যদি কখনো কোনো স্যাম্পল বিদেশ থেকেও, কথার কথা, আমাকে অথবা কোনো ফ্যাক্টরিকে পাঠাতে চান, তখন নিয়মটা কি আমি দেখায় দিই। আপনি জাস্ট এই যে 1 বিঘা দেখছেন তো, আমার একটু হাতটা রাখতে কষ্ট হচ্ছে বিকজ হাতটা অ্যাক্সিডেন্ট করছে। তো এই যে 1 বিঘা অথবা তার থেকে সামান্য একটু উপরে উঠবেন, উঠার পরে আপনার কি করবেন, এটাকে একটু জুম আউট করবেন। ঠিক যে পজিশনটা একদম পারফেক্ট জুম পাবেন, পেলাম না, এই হচ্ছে পারফেক্ট জুমটা পেলাম। সরি, আবার সরে গেল। হ্যাঁ, এই পারফেক্ট জুমে যখন আপনি একটা ছবি তুলবেন, এই ছবিটা তুলে যখন পাঠায় দিবেন অথবা ভিডিও করবেন, তখন কিন্তু কি ফেব্রিক্স দিয়ে কাপড়টা তৈরি সেটা বোঝা যাবে, এবং প্রতিটা সেলাই তখন বোঝা যাবে যে কোথায় কি সেলাই করা আছে। ঠিক আছে, একদম সুন্দরভাবে বোঝা যাবে, দেখা যাবে যে কি সেলাই করা আছে। তো সিস্টেমটা হচ্ছে এরকম, 1 বিঘার সমান অথবা 10 ইঞ্চি উপরে এসে, অনেকে বলেন যে ভাই আমার মোবাইলটা দামি মোবাইল না, আইফোন না, অমুক না তমুক না, এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। ইচ্ছা শক্তি আর বুদ্ধি থাকলে অনেক কিছু বের করা যায়। ঠিক আছে, তো এইটা করলেন। এরপর আপনি যদি ফ্ল্যাশ লাইট যদি অন করেন, তাহলে আরও ক্লিয়ারভাবে এখানে সেলাইয়ের ঘনত্ব কতটুকুন সব দেখা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে। এবং ফেব্রিক্সের এই যে বাইরের পাশের কনস্ট্রাকশনটা কী, এরপর ভিতরের পাশে কনস্ট্রাকশনটা কী, সবই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বাইরের পাশ, বাইরের পাশ এটা, আর এটা হলো ভিতরের পাশ। দুইটা পাশই এখানে যদি এখন একটা ছবিও যদি তুলি আর কাউকে পাঠায় দিই, সে কিন্তু একদম ক্লিয়ারলি সব দেখতে পারবে, এবং তার আর স্যাম্পলের প্রয়োজন হবে না। আগের কালে যেমন হিউজ একটা টাকা পয়সা খরচ করে স্যাম্পল পাঠাইতে হতো, একটা বায়ার এই স্যাম্পল পাঠাতো, আসতে 15 দিন, এরপর আমি পারবো কি পারবো না সেটা বলতে আবার 7 দিন, অথবা টেস্ট করতে 7 দিন, কস্টিং দিতে 7 দিন, এরপর আবার স্যাম্পল একটা বানা পাঠায় দিব, সেটার জন্য 7 দিন 15 দিন, আবার বায়ার কারেকশান দেবে। মানে 1.5 মাস খালি কমিউনিকেশনই লাগে যে এই কাজটা আমি পারবো কিনা আর বায়ার আমাকে দেবে কিনা। আর এখন অনলাইনের জগতে কিন্তু পার্ট টু পার্ট যদি আপনার এভাবে ভিডিও করে, ছোট্ট ভিডিও করে যদি হোয়াটসঅ্যাপে অথবা কোনো জায়গায় যদি পাঠায় দেন, তাহলে স্যাম্পলও ধরে দেখা লাগে না। তাহলে দেখেন, প্রায় 45 দিনের মতো অথবা 40 দিনের মতো আপনার সেভ হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটু সুন্দরভাবে ছবিটা তোলার জন্য, এবং এই ভিডিও যোগাযোগ কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবী আপডেট হওয়ার জন্য। তাহলে আপনারা যে কোনো স্যাম্পল, বিদেশ থেকে বলেন, দেশ থেকে বলেন, আপনারা আফসোস লাগে একটা মোবাইলের ডিসপ্লে, আমি ভালো করে দেখাই আপনাদের, খুব আফসোস লাগে কি জানেন, আপনারা অনেক দিন মোবাইল ব্যবহার করেন, এই যে জায়গাটা দেখেন, অর্থাৎ এই যে এই কর্নার, তারপরে ওই কর্নার আর ওই কর্নার, আপনারা প্রোডাক্টের দিকে তাকায় ভিডিও করেন, প্রোডাক্টের তারপরে কি বলে আপনারা ডাইনে বামে তাকায় ভিডিও করেন, ছবি তুলেন কতজনে, কিন্তু এই 4টা কর্নারের মধ্যে কি দেখা যাচ্ছে সেইটুকুন দেখে
সেইটুকুন দেখে আপনার ওই প্রোডাক্টটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে কি না সেটার কোনো সেন্স আপনার নাই। যেমন এত কিছু বলে দেওয়ার পরে সেদিন এক ভদ্রমহিলাকে বলা হয়েছে যে আপনি এক বাইং হাউসের খুবই এক্সপার্ট, তো ওনাকে বলা হয়েছে একটা ভিডিও পাঠান প্রোডাক্টের। তো ওই বায়ার কোথায় কি পয়েন্ট দেখাচ্ছে আর উনি মনে করেন এরকম আগানে বাগানে তাল গাছ, আম গাছ, জাম গাছ এইসব দেখাচ্ছে। এরা এভাবে ভিডিও করে করে দেখেন ভাই এই যে এরকম প্রোডাক্ট হবে, পারবেন বানাইতে পারবেন? অ্যাকচুয়ালি এই যে প্রোডাক্টটা দেখতেছি দেখেন এভাবে, আমি তো কিছুই বুঝতেছি না। আমার তো প্রয়োজন ছিল পয়েন্ট টু পয়েন্ট দেখা, ওই পয়েন্টটা দেখা, ফেব্রিক্সটা দেখা, তারপরে এই ডিস্টেন্সটা দেখা, তারপরে শেপটা দেখা, তারপরে এখানে রাউন্ডটা দেখা, তারপরে এখানে এখানে এই জায়গাটায় কোনো টাক করা আছে কি না সেটা এই ডিসপ্লের মধ্যে ওই পয়েন্টটা দেখা, এরপরে যদি থাকে তারপরে এই যে সেলাইয়ের ঘনত্বগুলা, তারপরে এটা কোয়ালিটি কিভাবে আছে, তারপরে ওভারলক কত ঘনত্বে আছে, ফ্ল্যাট লক কত ঘনত্বে আছে, প্লেন স্টিচ কত ঘনত্বে আছে, প্রতিটা পয়েন্টের ক্রিটিক্যাল পয়েন্টের ভিডিও এবং ছবি দরকার ছিল। তো আপনাদের কিন্তু আমি এভাবে যে শেখায় দিচ্ছি এটা আপনারা মনে রাখেন, ঠিক আছে? মনে রেখে, সরি আমাকে এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, আমি একটু আপনাদের দেখাই। আমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার বাম হাত পুরোপুরি বলতে গেলে অকেজো। এই যে যেটুকু নাড়াচ্ছি, কীভাবে নাড়াচ্ছি আমি জানি না, বাট কোনো শক্তি টক্তি কোনো কিছু পাই না, এখানে হাড্ডিগুলো ফ্র্যাকচার হয়ে আছে। তো আমি ডান হাত দিয়ে একা মানুষ, আপনাদের যেটুকুন পারতেছি দেখাচ্ছি। তো এই হচ্ছে কথা। তো একটু মন দিয়ে দেখবেন, যদি আমার দেখানোর মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে কোনো দুর্বলতা অথবা ভুল ত্রুটি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তাহলে সবার আগে আপনাদের দেখাই দিলাম যে একটা ট্যাঙ্ক টপের কোন কোন পয়েন্টে আমাকে আপনার ছবি পাঠাতে হবে, অথবা একজন ফ্যাক্টরিকে অথবা একজন বায়ারকে পাঠাতে হয়, যেটা দেখার সঙ্গে সে বলবে যে ইয়েস দিস ইজ ওকে, আই এম হ্যাপি। কিন্তু আপনারা যে ছবি পাঠান, মনে করেন যে একদম এইভাবে সুন্দর করে একটা ছবি তুলে পাঠিয়ে দিলেন যে ভাই দেখেন মাল বানাইছি, অ্যাকচুয়ালি ওই পয়েন্ট থেকে বায়ার অথবা কোনো ফ্যাক্টরি মালিক বুঝতে পারে না যে এই কাপড়টা কোন কোয়ালিটিতে আমাকে দিলে চলবে। যেমন দেখেন, খুব সেন্সিটিভ একটা পয়েন্ট আপনাদের আমি দেখাই এখান থেকে। আমি এই কাপড়টা একটু সরাই, আচ্ছা 3টা কাপড় একটু বর্ণনা আগে দিয়ে নিই আপনাদের। আচ্ছা একটু ক্লোজ করে দিই, ওকে। এটা রাউন্ড শেপের, যেটাকে অনেকে চায়না অথবা ডিস্কো শেপ বলে, এরকম একটা ট্যাঙ্ক টপ। এবং এই ফেব্রিক্সটাই যে চার কোনা দেখেন না, সামনের পাশেও চার কোনা, পিছনের পাশেও চার কোনা খোপ খোপ করা, অর্থাৎ এটাকে বলা হয় ইন্টারলক ফেব্রিক্স। আর এই যে লম্বা লম্বা কষিটা না, এটাকে বলা হচ্ছে আপনার রিপ ফেব্রিক্স। আর এই রিপটা যত পাতলা হবে তত এরকম ছড়ায় যাবে। এটা হচ্ছে জিএসএম কম, এটা জিএসএম কম, এটা জিএসএম হেভি, ঠিক আছে? এটা 280 জিএসএম এর মতো, আর এটা হচ্ছে সম্ভবত 220 এরকম হবে। হ্যাঁ, তো দেখেন ভিতরে বাইরে দেখেন রিপ ফেব্রিক্সের চেহারা কেমন হয়, এটা টানলে লম্বা হয়, হ্যাঁ, স্টিচ করে, যার কারণে এটা অনেকে ব্যবহার করে। এখন এই রিপটার যদি টেম্পার যদি ভালো না হয় তাহলে 2 দিন পরে এগুলো আপনার ওই মানে ফুলে ফুলে যাবে, তারপরে এরকম ছেড়ে দেবে, এরকম চওড়া হয়ে যাবে, এই কর্নারগুলো বাঁকায় একদম এরকম হয়ে যাবে। আর যদি টেম্পার যদি ভালো থাকে তাহলে দীর্ঘদিন ব্যবহার করার পরেও আপনার এই যে শেপটা আছে, শেপটা একদম পারফেক্ট থাকবে। তাহলে ট্যাঙ্ক টপ বানাতে গেলে কোন টাইপের রিব আপনাকে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর ইন্টারলক হলে সে আর রিপ করবে না, সামান্য রিপ করবে বোথ সাইডে, স্টিচ করবে, কিন্তু এইটা কখনো ওই রিবের পাতলা মালগুলো যেগুলো টেম্পার লেস হয়ে যায়, যদি এরকম যদি বাঁকায় বুকায় যদি সেই ঘটনাটা এটাতে সবচেয়ে সম্ভাবনাটা কম থাকে। তাহলে মোটামুটি আপনাদের জানা হয়ে গেল। এবার আসেন কেন এই কাপড়গুলো ব্যবহার করা হয়। এটা দেখছেন অনেক ফাঁকা ফাঁকা, অর্থাৎ এটার মধ্যে দিয়ে বাতাস চলাচল বেশি করে। এটা ফেব্রিক্সের জিএসএম যত মোটাই হোক না কেন, কিন্তু বাতাস চলাচল না করলে এটা একদম দম বন্ধ হয়ে মাথা খারাপ করার মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, শরীরে দমটম আটকে আসতে লাগবে গরমে, যার কারণে অথবা এগুলো পরে অনেকে জিম টিম করে, তারপরে হার্ডওয়্যারের কাজ টাজ করে রিল্যাক্সে, তো এই রিল্যাক্স অথবা শান্তিটা নষ্ট হয়ে যাবে। তো আপনি যদি খালি চিন্তা করেন হাই জিএসএম, যেমন একটা জিমের শেপ, এই যে শেপটা আপনাদের দেখাই, এই মাঝের যে শেপটা এটা জিমের শেপ, এবং এটা যদি নিচে আরেকটু বাড়ায় দেওয়া হতো এটা অসাম হতো। তো আমরা একটা প্রোডাকশন করছি সেটাতে বাড়ায় দিব। আবার নিচে একটু ডিস্কো কাটিং করা আছে, এটা সুন্দর একটা ডিস্কো কাটিং করা আছে, এটা রিল্যাক্স ফিট, আর এটা হচ্ছে রেগুলার ফিট, ঠিক আছে? তাহলে
একটা ট্যাঙ্ক টপ বানাতে গেলে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় আপনাকে নজরদারি করতে হবে সেটা একটু বলে দিই। নাম্বার ওয়ান, মালটা যখন আপনি সুন্দর করে বিন্যাস করলেন, সুন্দর করে, আমি এক হাত দিয়ে যেটুকুন পাচ্ছি এটা আপনাদের করে দেখাচ্ছি। এটা যখন সুন্দর করে যখন বিন্যাস করলেন, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এই জায়গাটা দেখেন একটু সামনে চলে আসছে, এই জায়গাটা একটু পিছে চলে গেছে। দিস ইজ এ ফল্ট। এবং এই রিপ ফেব্রিক্সে এই ফল্টটা ওভারকাম করা একটু টাফ। গার্মেন্টসে যখন লক্ষ লক্ষ পিস প্রোডাকশন চলে তখন খুবই টাফ, কারণ সব হাতে সমানভাবে প্রোডাক্ট উঠে না। তো এই জিনিসটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে আমি যখন সমানভাবে বসাবো তখন এই জায়গাটার ফাঁকা এই জায়গাটার ফাঁকা সেম সেম হচ্ছে কি না, অ্যাকচুয়ালি এরকম হওয়া কথা। এখন এটা কি আমার এক হাত দিয়ে শোয়ানোর কারণে হলো কিনা আমি জানি না, সম্ভবত দেখি, হ্যাঁ, তাহলে এখানে একটু ফল্ট আছে আর এখানে ওভারকাম ওকে আছে, ঠিক আছে। এই যে এটা যদি সমানভাবে যদি টেনে দিই তাহলে এখানে কোনো ভাঁজ টাজ পড়ে না এবং ওকে আছে। এরপরে দুই সাইডে মিলে গেছে এবং ভাঁজ করলেও মিলবে, আর নিচে স্ট্রেট আছে, লাইন স্ট্রেট আছে এবং বডি টুইস্টিং হয় নাই। এখানে যতটুকুনের সেলাই আছে এখানেও ততটুকুনের সেলাই আছে, ঠিক আছে। তাহলে এটাকে একটা ওভারঅল গুড প্রোডাক্ট বলা যায় এবং বায়ার এইটুকুন ফল্ট, ছোট্ট ফল্টটাকে অ্যাকসেপ্ট করে। এরপর আসেন সেকেন্ড ক্রিটিক্যাল আইটেম, সেটা হলো এই যে বডিটা আমরা যে বসাবো, এই বডিটা বসানোর পরে সুন্দরভাবে আমি বসাবো, ঠিক আছে। সুন্দরভাবে বসানোর পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে নিচের সাইডে কতটুকুন ওভারল্যাপিং করছে, এটা কি এরকম হয়ে যাচ্ছে নাকি এটা নর্মাল সুন্দরভাবে বসানোর পরে এটা কোনো টানাটানি ছাড়া ন্যাচারালি একদম পয়েন্ট টু পয়েন্ট আছে। তো দেখা যাচ্ছে এখানে একটু উপরে পার্টটা, নিচের পার্টটা একটু এগিয়ে আছে, এখানেও নিচের পার্টটা একটু এগিয়ে আছে। তাহলে দুই পাশে যেহেতু এগিয়ে আছে তাহলে এটা হচ্ছে প্যাটার্নই এরকম ছিল, ডিজাইনই এরকম ছিল, ঠিক আছে। এরপর গলাটা ভালো আছে কিনা, এরপরে বডিটা ঠিক আছে কিনা, এই শেপটা একদম পারফেক্টভাবে এখানে যতটুকু নামছে এখানে ততটুকু নেমে সমান হয়েছে কিনা, হয়েছে, তাহলে এটাও চমৎকার একটা প্রোডাক্ট। তাহলে এভাবে আপনার ট্যাঙ্ক টপের কোয়ালিটিটা নির্ণয় করতে হয়। আর লাস্ট যে কিউসিটা করতে হয় সেটা এভাবে করতে হয়। নাম্বার ওয়ান, এই লেভেলটা মিডল পজিশনে আছে কিনা, নাই, সাইডে চলে আসছে। তারপরে এখানে আপ ডাউন সেম আছে, এখান থেকে চারটা মাথায় সেম অবস্থায় এসে এখানে সেম পজিশনে মিলছে, ঠিক আছে। এবার এখানে আসতে আসতে এই জায়গাটা একটুখানি সামান্য আপ ডাউন আছে, নিচেরটা একটু কম আছে, এটা একটু বেশি আছে, আর বাদ বাকি সব সেম আছে। তাহলে ছোট্ট ফল্ট। এখন বায়ার যদি অনেক দামি বায়ার হয়, অর্থাৎ যার দাম বেশি, তার অহংকার বেশি, অথবা তার চাহিদা পারফেক্ট হতে হবে, মানে যত টাকা দিবে। যেমন একটা মোবাইল 15,000 টাকায় পাওয়া যায় কিন্তু মানুষ কিনছে 2.5 লাখ টাকায়, কারণ ওইখানে কোনো বিন্দুমাত্র কোনো ফল্ট সে সুযোগই দিবে না, আইফোন, হ্যাঁ। তাহলে একটা বায়ার যদি এরকম ভালো প্রাইস দেয় তাহলে এই মালটার মধ্যে আরও কোয়ালিটি এনশিওর করে স্যাম্পল ম্যান দিয়ে দিয়ে মাল বানায় তাকে ডেলিভারি দিতে হবে, তাছাড়া এই মালটা সে স্টক লট করে দিবে অথবা ক্যান্সেল করে দিবে। আর যদি দেখেন না বায়ার কমের মধ্যে ভালো মাল চায়, তো মালটা তো দেখতে লুকটা তো সুন্দর আছে, তো বায়ার ছোটোখাটো ফল্ট, যেমন দেখেন একটা ফল্ট সামান্য এটা পিছনে গেছে, এটা সামান্য সামনে চলে আসছে, বাট গলাটা ঠিক আছে, লুকটা ঠিক আছে, শেপটা ঠিক আছে। সব বায়ার কিন্তু কমের মধ্যে ভালো অথবা এভারেজ যত বায়ার আছে সবাই এটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু যে বলতেছে যে আমি তো তোমাকে প্রাইস অ্যাবনর্মালি হাই দিচ্ছি, কথার কথা $4 জায়গায় এই মালটার অর্ডার হচ্ছে $4.5, $4 থেকে $4.5। এখন কেউ বলছে যে আমি তোমাকে $6 দিব কিন্তু আমি কোনো ফল্ট নিব না, তখন কিন্তু এই মালটা বাতিল, তখন তাকে একদম ওরকম বেহেস্ত থেকে আসা মালের মতো মাল বানিয়ে দিতে হবে। এবং ওই কাজগুলো জাপান, জার্মান, ডেনমার্ক এরা এই জায়গাটাতে খুব স্ট্রং, যার কারণে তারা ব্যবহার করে একটা মাল ফেলে দিলে সেই মালের যে চেহারা থাকে ওর থেকে ওই দেশে বিদেশে অনেক প্রোডাক্ট আছে যেগুলোর মান তা অত ভালো হয় না, কারণ জাপানরাই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে একটা ট্যাঙ্ক টপ কীভাবে আপনার কোয়ালিটি এনশিওর করতে হয়, কেন দাম বেশি হয়, কোন টাইপের ফেব্রিক্স হলে ভালো হয়, জিএসএম মোটা নেওয়া বেশি না চিকুন নেওয়া বেশি, তারপর আপনার কত রকমের প্যাটার্ন দিয়ে কত রকমের স্টাইল করে করে করা যায়, এরপরে প্রিন্ট দেওয়া যায়, এমব্রয়ডারি দেওয়া যায়, কত কিছু করা যায়, হিট সিল লাগানো যায়। তবে রিপ ফেব্রিক্সে অবশ্যই প্রিন্ট তারপরে হিট সিল এগুলো রিস্কি, কারণ এগুলো তো স্প্যান্ডেক্স করে, হিউজ পরিমাণ টান দিলে এরকম লম্বা হয়ে যায়, হ্যাঁ। তো এটা খুব রিস্কি প্রিন্ট দিতে হয় এবং খুব ব্যয়বহুল প্রিন্ট দিতে হয়, খুব ব্যয়বহুল প্রিন্ট। যেমন মনে করেন এই কাপড়টাই যে রং করা, আপনার কমের মধ্যে পারলে একদম মাগনা মাগনা হাজার হাজার পিস মাল বানাইতে চান,
একটু ভালো মানের ফেব্রিক্স। ভাই রং কি ধোয়া দিলে উঠবে? না ভাই, রং ধোয়া দিলে উঠবে না। সবাই মাল বানাচ্ছে একদম কমের মধ্যে, কিন্তু আমি কিন্তু পারতেছি না। কারণ আপনি যখন বলছেন ভাই ধোয়া দিলে কি রং উঠবে, আমার কিন্তু রং উঠলে চলবে না, তখন এই কাপড়টাকে যে ডাইং করতে হবে সেই ডাইংটার নাম হচ্ছে ভ্যাট ডাইং। এখন যারা কমের মধ্যেই মাল বানায় ইন্ডিয়ায় পাঠাচ্ছে, দুবাইতে পাঠাচ্ছে, যে ভাই অমুকে কথার কথা 150 টাকা চাইছে, ভাই আমি আরও 20 টাকা কমে দেবো, 130 টাকা দিব। ও করতেছে কি জানেন, সারা দুনিয়ার পা মোছা ফেব্রিক্স কমের মধ্যে রিজেক্ট ফেব্রিক্স কিনে টিনে এনে ওই বাংলা ডাইং করে, বাংলা খালি একটা রং করে 16 টাকার একটা রং করেই মালটা ছেড়ে দিচ্ছে। ওই ফ্যাক্টরি বলছে 16 টাকার রং মারো বাংলা। আর আপনি যখন আমার এখন বাংলা যে রংটা, এই রঙের কেজি হচ্ছে 600 টাকা। ওটাও চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, তাইওয়ান থেকে আসে, কিন্তু ওটা লোকাল। কারণ ওটারে আনার পরে ভেজাল করতে 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 ওর মধ্যে পানি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর যদি বলেন না এটা আমি ইউরোপের একজন বায়ারকে দিব অথবা ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাই, তাহলে এইটা ডাইং হবে ভ্যাট ডাইং দিয়ে, যেটা 1 লিটারের দাম হচ্ছে 5700 থেকে 59, মানে 5900 টাকা হচ্ছে 1 লিটার কেমিক্যালের দাম। এরপরে তো আরও খরচ আছে, খালি কেমিক্যালের দামই বললাম। আর ওরা 600 টাকার কেমিক্যাল কিনবে, 350 টাকার কেমিক্যাল কিনবে, এর মধ্যে ম্যানেজারে চুরি করবে, এর মধ্যে স্টোর কিপার চুরি করবে, এর মধ্যে ডাইংয়ের ওই আরেকজন ভাগা খাবে, এর মধ্যে আর মনে তাল হইতে হইতে এখানে মনে করেন যে ওই 16 টাকার জায়গায় 12 টাকারও রং অথবা 8 টাকার রং পড়ে যায়। তাহলে দেখেন, আপনারা চিন্তা করতে পারেন যে ভাই এ তো 150 টাকা এক জায়গার থেকে বানানো যাচ্ছে, বানানো তো সব জায়গায় যাচ্ছে, কিন্তু ডিপেন্ডটা করতেছে আপনি কাকে দিবেন, আপনি কোন ব্যবসা করবেন, আপনার ব্যবসার পার্সোনালিটি কী হবে, এই বিষয়গুলোর উপরে, এবং আপনার কাস্টমারদের রিভিউটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনার প্রেজেন্টেশন কি, আপনি প্রোডাক্টটা কিভাবে উপস্থাপন করতে চান, কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে দিতে চান, এই সব কিছু যখন যাচাই বাছাই করা হবে, তারপরে আসলে আপনারা যখন আশপাশের কেউ একজন বলে ওঠে ভাই একটা মাল 30 টাকা কমে বানানো যাবে, 10,000 পিস মালে 30 টাকা করে বাঁচলো, কত বাঁচলো? এই বাঁচা কথা কিন্তু এখন এই অভাবের দুনিয়ায় শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাঁচার পরে এই মাল বেচার পরে, বাঁচার পরে আর এই মাল বেচার পরে আপনার ব্যবসা যে কতভাবে ন্যাংটা হয়ে যাবে সেটি কিন্তু আপনার ব্রেনে আর থাকে না। একটা ব্যবসা দাঁড় করাতে কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু ব্যবসা বাঁচায় রাখা অনেক কঠিন, অনেক কঠিন। আমার চেহারার দিকে তাকায় দেখেন, অনেক কঠিন। আর আমাকে যেটুকুন দেখছেন আমি তো তাও সোজা দাঁড়ায় আছি, হাজার হাজার না শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে 2 জন 10 জন 20 জন মিলে পার্টনারশিপ করে ডিরেক্টর হয়ে লাক্সারি গার্মেন্টস বানাইছিল, এখন পলায় আছে, জমি জমা বাপের কবশুদ্ধ বেচে অস্ট্রেলিয়া পলায় আছে, আমেরিকায় পলায় আছে, কানাডায় পলায় আছে, আর জীবনে বাংলাদেশে ঢুকবে না যদি রাজনৈতিক কোনো ফয়দা না পায়। একটা ব্যবসা বাঁচানো এত সহজ না, অনেক কঠিন কাজ। তাহলে এই যে ছোট ছোট টাকা বাঁচানো যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো করবেন না। খালি চিন্তা করবেন যে আমাকে আমার ব্র্যান্ডটাকে অমর হইতে হবে, মানে মানুষ আমার ব্র্যান্ডের নাম শুনলেই ঝাঁপায় পড়বে, এইটুকুনি হচ্ছে টার্গেট। আর এই টার্গেটের জন্য আপনাকে ভালো মাল দিতেই হবে। যে কোনো কোম্পানি যখন নামে তখন লাভের চিন্তা করে না, খালি চিন্তা করে মার্কেটের রেপুটেশন। এই রেপুটেশন যদি না থাকে, রিভিউ যদি না থাকে, তাহলে কিন্তু ব্যবসা করে এগোতে পারবেন না। সামান্য 1-2 চালান করবেন, কিছু টাকার মুখ দেখবেন, এরপরে ব্যবসা বসে যাবে। মনে হবে কেন বসে যাচ্ছে খুঁজে পাবেন না, কিন্তু বসে যাবে। আর এটাই বাস্তব। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর যদি এরকম ট্যাঙ্কটা আমরাও তৈরি করি আপনাদের, আমি খুব সহজ কথায় বলি, দেখেন আত্মীয় স্বজন, গরিব মানুষ, এতিম, এদের হক হচ্ছে সবার আগে, প্রতিবেশীর হক সবার আগে। তা আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কেউ যদি গার্মেন্টসের মালিক থাকে এবং আপনাকে সহযোগিতা করতে চায়, সবার আগে এই শিক্ষাটা নিয়ে তার কাছ থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে নেন, আমাদের কাছে আসার প্রয়োজন নাই। আর যদি কখনো আটকে যান অথবা কখনো জুবায়েদ ভাইকে আস্থা করেন অথবা ভালোবাসেন, তাহলে আসতে পারেন। তাতে হবে কি, আমাদের সামনে দুটো ডাল ভাতের ব্যবস্থা হবে, আপনি ইনশাল্লাহ একটা ভালো প্রোডাক্ট পাবেন। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।